আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ। লেখনীতে জান্নাত চৌধুরী। পর্ব ২৪। নরম হাত দুটো যেন আরো অনবরত বিচরণ করতে থাকে নির্ণয়ের বুকে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বুক থেকে হাত টেনে ঠোঁট ছুঁয়ে দেয় তাকে। তোকে পাওয়া এত কঠিন হয়ে দাঁড়িয়েছে কেন রোজ? কেন তোকে না পাওয়ার তীব্র যন্ত্রণা আমাকে ক্ষত করে দিচ্ছে? তোকে যে আমার ভীষণ প্রয়োজন, তবুও কেন প্রতিনিয়ত আমাকে হারানোর ছলনায় মেতেছিস তুই? ভালোবাসি নির্ণয় ভাই। আবারও ছলনা। হো হো করে হেসে উঠল নির্ণয়। হাসির মাঝে বুকে চাপা কষ্টগুলো যেন বুকের ঠিক মাঝ বরাবর গিয়ে জমা হয়েছে। হ্যাঁচকা টানে সামনে এনে জানালার গিয়ে শক্ত করে চেপে ধরে রোজাকে। কিছুটা হকচকিয়ে আবার নিজেকে সামনে নেয় রোজা। দৃষ্টি মেলে ক্ষিপ্ত চোখে জোড়ায়। যে চোখ কিছু সময় পূর্বে এই নারীর জন্য ছিল হাজারো ব্যাকুলতা। শক্ত হাতে থাবায় গলা চেপে ধরতে চোখের কোণে পানি জমে আসে তার। নিজেকে শান্ত করার প্রয়াসে ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে থাকে নির্ণয়। কি ভেবেছিস আমার থেকে পালিয়ে যাবি? দম আটকে আসছে রোজার। চোখ জোড়া ও লাল হতে শুরু করেছে। পরাণ পাখি এ বুঝি যায় যায়। রোজা হাত পা ছুটে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ সে। ধীরে ধীরে নিভতে থাকে মেলে থাকা সাদা মনির চোখ জোড়া। কি হলো? এই মুখ খোল। আমি মারা যাচ্ছি নির্ণয় ভাই। ভাঙা ভাঙা কণ্ঠে এক লাইন এই কথাটা আলগা হয় হাতের বাঁধন। বুকের মাঝে ধুক করে ওঠে নির্ণয়ের। হাতের বাঁধন আলগা হতেই কাশতে থাকে রোজা। এতক্ষণে যায় যায় প্রাণটা একটু আশার আলো ফিরে পায়। বড় নিঃশ্বাস নিয়ে ও লাভ হচ্ছে না। চিকচিক করতে থাকা চোখের জোড়ায় হয়তো বর্তমান অবস্থা বুঝাতে সক্ষম। গলায় হাত রেখে অনবরত কাশতে থাকে সে। লেগেছে পাখি? দেখি কোথায় লেগেছে। ব্যস্ত হাতে গলায় থাকা রোজার হাত সরাতে নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে রোজা। এতক্ষণ শান্ত মস্তিষ্কে রক্ত সঞ্চার যেন মুহূর্তেই বেড়ে যাচ্ছে। খপ করে ধরে ফেলে নির্ণয়ের হাত। এক ঝটকায় দূরে সরিয়ে নিজেকে স্বাভাবিক করতে করতে আবারও ব্যস্ত সে। আপনি স্বাভাবিক নয়, আপনি সাইকো নির্ণয় ভাই। মুহূর্তেই নির্ণয়ের পৈশাচিক সত্তা ফিরিয়ে আনে রোজার উচ্চারিত একটি শব্দ, সাইকো। তেড়ে গিয়ে আবারও গলা নয়, দুই আঙ্গুলে চেপে ধরে রোজার গাল। দাঁতে দাঁত চিপে বলতে থাকে, এই শালি, এই তোর মারে সালাম শালি। খুব কথা ফুটেছে তাই না তোর মুখে পুরুষ শালি? হাতের সাহায্যে নির্ণয়ের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে রোজা। তবে কোনো লাভই হয় না। না পেয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে সে। লাগছে, খুব ব্যথা লাগছে তাই না? আমার লেগেছে, ভীষণ লেগেছে, ঠিক এইখানটায় লেগেছে। রোজাল গাড় ছেড়ে আঙ্গুলের সাহায্যে তার বুকের হাট বরাবর দেখায় সে। কিছুক্ষণ থেমে অনুভূতির পানিতে ফেলে আবারও সে এক রূপে গাল চেপে ধরে রোজার। চোখ মুখ হিংস্রতা। কান খুলে শোন শালি, আমি তোরে ভালোবাসি, অসম্ভব রকমের ভালোবাসি। এ কথা তুই বিশ্বাস কর বা না কর, তাতে আমার বাল ছেঁড়া গেল। তোকে ভালোবাসি মানে ভালোবাসি। তোর এই ফাকিং ডিপার্টমেন্ট থেকে নিম্ন চৌধুরীর টুনটুনির জোর অনেক বেশি। তুই আমার মানে শুধুই আমার। পালাতে চাইবি, জানে মেরে দিব। নির্ণয়ের মুখের কথা শেষ করতেই সাত পাঁচ না ভেবে আচমকা নির্ণয়ের বুকের মাঝে নিজেকে গুটিয়ে নেয় রোজা। বেশ অবাক হলেও কিছুক্ষণ বিগড়ে যাওয়া মেজাজ নিয়ন্ত্রণে আনতে একটা খুব দরকার ছিল নির্ণয়ের। হঠাৎ করেই খোপানো আওয়াজ কানে আসে। রোজ কাঁদছে। নির্ণয় যান কাঁদছে। অস্থির হয়ে ওঠে নির্ণয়। দুগালে আগলে নেয় তার শান্তি। কাঙ্ক্ষিত মানুষটির আশকারা পেয়ে এবার যেন বেশ জোরেই কেঁদে ফেলে রোজা। মেয়েরা নাকি প্রিয় মানুষের কাছে আদরের শিশুর মতো। তার জলযন্ত্র প্রমাণ নির্ণয়ের বাচ্চা বউ। কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি মিশিয়ে শরবত বানিয়ে ফেলছে রোজা। তবুও যেন কান্না থামার নাম নেই তার। এই তোকে গোয়েন্দা বানিয়েছে কে রে? হাত দিয়ে নাক মুছতেই নাক থেকে এক গাদা পানি হাতে লাগে রোজার। ভুরু কুঁচকে রোজার কর্মকাণ্ড নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে কেঁদে কেটে পুরো চেহারা পাল্টে ফেলেছে মেয়েটা। সে আবার সরকার। গাছাড়াভাবে সামনে গিয়ে এগিয়ে দুলতে থাকা রকিং চেয়ারে গিয়ে বসে নির্ণয়। বোকার মতো নির্ণয়ের দিকে তাকিয়ে কিছু একটা বুঝতে চাইছে রোজা। এসব বালের সরকারের মাথায় তোর মতো গবর আছে বুঝলি? তা না হলে তোর মতো এই ছাড়া ভোদাই নাকি গোয়েন্দা বিভাগে চাকরি করছে। হ্যাঁ, কি বললে তুমি? আমি কি বলদের পেটে জন্ম নেওয়ার আইসদা বলদ?
রাগে গজগজ করতে লাগে রোজা। নাকের পাটি ইতিমধ্যেই ফুলতে শুরু করেছে তার। অপমানের প্রতিশোধ নিতে এগিয়ে গিয়ে নির্ণয়ের কোলে দু হাতে জড়িয়ে নেয় নির্ণয়ের গলা। ব্যাপার কি, এভাবে চড়ে বসছিস কেন? নাম বলছি। কি চাই? যা চাইবো দিবে? না। নির্ণয় ভাই। খাতো খাতো ইমোশনাল ফেস বানিয়ে নির্ণয়ের গলা জড়িয়ে ধরে রোজা। চোখ জোড়া বন্ধ করে চেয়ারে দোল খেতে থাকে নির্ণয়। অভিমান করছো নির্ণয় ভাই? টুক করে চোখের পাতা মেলে তাকায় নির্ণয়। নিজের গায়ের সাথে আরো শক্ত করে জড়িয়ে নেয় রোজাকে। কণ্ঠ ধরে এসেছে গলার মাঝখানে। কথাগুলো যেন জোরালো বেঁধে যাচ্ছে, ঘোরপাক খাচ্ছে। ধরা কণ্ঠে নির্নির করে বলে, তুই ছাড়া আমার কে আছে রোজ? বল কে আছে? আমি বলছি তুই ছাড়া কেউ নেই বলেই বুকে এত অভিমান জমিয়ে রাখা। তোর ভালোবাসা একটু কমতি হলে হতাশায় পুড়ে আমার হৃদয়। নিশ্চয়ই জীবনে কে পূরণ করবে আমার সকল প্রত্যাশা? বল কে পূরণ করবে? আপন বলতে তোকেই চিনি, তোকেই জানি। সকলে আমাকে কাঁদিয়েছে রোজ, সকলে কষ্ট দিয়েছে। তুই না হয় একটু ভালোবাসা দিবি? কি হলো, দিবি না রোজ? বল, একটু ভালোবাসা দিবি না? এতক্ষণ নির্ণয়ের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল রোজা। শক্ত খোলসের মানুষটিও নিজেকে তার সামনে মেলে ধরেছে। প্রাপ্তি শ্বাস ফেলে সে। আমাকে যে বাকি কথা শেষ হবার আগে গোলাপি ঠোঁট জড়ায় নিজের দখলে বিচরণ শুরু করে নির্ণয়। তার নারীর ব্যক্তিগত জিনিসের ব্যক্তিগত পরিচর্যা প্রয়োজন। বেশ কিছু সময় গাড়িতে রোজার ঠোঁট ছেড়ে গা ছাড়া ভাবে চেয়ারে গা এলিয়ে দেয় সে। ঠোঁটে লাগিয়ে বেরিয়ে আসে সে চিরচিরে বাঁকা হাসি। এক হাতে জড়িয়ে রয়েছে রোজার ধনুকের মতো বাঁকানো কোমর। ছি, কোন মাদারি এই লিপ কিস আবিষ্কার করেছে রে? সারারে পাইলে ৭২ লাখে আগুন ধরিয়ে দিতাম। একটা কিস না, থুতুখর প্রতিযোগিতা। ওয়াক থু। রোজার বলা কথা থমথম খেয়ে যায় নির্ণয়। কথাগুলো মস্তিষ্কে প্রেসারিং হতে বেশ অনেক সময় নেয়। হোয়াট রাবিশ, কি বলছিস এসব তুই? যা সত্যি তাই বলছি। আপনার সব থুতু আমাকে খাইয়ে ফেলেছেন। আপনার সিগারেট খাওয়ার গন্ধ আমার মুখে লাগছে। ছি, কি নোংরা ব্যাপার স্যাপার। ওয়াক। কি বললি তুই? আমার মুখে গন্ধ? শুধু গন্ধ নয়, অসম্ভব বিশ্রী গন্ধ। এই মুখ আপনি আমার মুখে লাগিয়েছেন। আপনার নামে আমি নির্যাতনের মামলা করব। আপনার নামে নির্যাতনের মামলা ঠুকে দিব বলে দিলাম। হোয়াট? তোকে নির্যাতন করেছি আমি? কোনো সন্দেহ আছে? রোজ, শার্ট ইওর ফাকিং মাউথ। একে তো আমাকে কিডন্যাপ করেছেন, একজন গোয়েন্দা সংস্থার সদস্যকে রাত বিরাত কিডন্যাপ করেছেন, তার উপর খাবারের বদলে থুতু খাইয়েছেন। আমাকে কিডন্যাপের অভিযোগে আপনাকে রিমান্ডে নিব আমি। ঘড়ির চোখে পড়তেই ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায় রোজা। টিকটিক করতে থাকা ঘড়িতে 5টা 7 মিনিট। তাকে ফিরতে হবে, আমাকে ফিরতে হবে নির্ণয় ভাই। তো যা, কে আটকে রেখেছে শুনি? সত্যি ফিরতে হবে। ফ্ল্যাটে পাপ্পু একা, আমাকে যেতে হবে নির্ণয় ভাই। হুই ইজ পাপ্পু? মাই সন। যা বাবা। এক খেলাতে আমার বাচ্চা পয়দা হলো, আমি জানিও না। তুই এতই বেইমান কি করে হতে পারিস? হাউ? কেন, আপনার ক্যালারি কি শুক্রাণু নেই নাকি বলতে চাইছেন? যা বাবা, শুক্রাণু নেই কখন বললাম? ওইটা আছে বলেই তো বাচ্চা পয়দা হয়েছে নাকি? জানালার পর্দা পেরিয়ে ভোরের মৃদু আলো এসে আলোকিত করতে শুরু করেছে পুরো ঘর। রাগী চোখে তাকিয়ে আছে রোজা। পরনের রাতের অফ হোয়াইট ক্রপ টপ, ডেনিম জিন্স, চুলগুলো এলোমেলো, চোখ দুটোই নিংড়ে পড়ছে আগুন। রকিং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় নির্ণয়। এগিয়ে যায় বিছানার পাশে থাকা বেড টেবিলের কাছে। পানি ভর্তি গ্লাস হাতে তুলে নিয়ে এক নিঃশ্বাসে পুরো পানি শেষ করে। আবারও যথাস্থানে রেখে আর চোখে রোজার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, এভাবে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তুই জানিস তোর রাগ আমার জন্য প্রলোভনের মতো। রোজার সামনে এসে থেমে যায়। মুখোমুখি দাঁড়ায় তারা। চোখে চোখ, ভাষা নেই, কিন্তু শ্বাসে উত্তাপ। তুমি সবসময় আমার রাগ নিয়ে খেলো জানো? রোজার গলা ছিঁড়ে নরম কিছু ধমক মেশানো। হালকা হাসে নির্ণয়।
তোর ঠোঁট কাঁপে রাগে, কিন্তু আমি জানি সেগুলো আসলে আমাকে চায়। ঠোঁট চেপে ধরে রাখে রোজা, কিন্তু নিজেকে আর আটকে রাখতে পারে না। দ্রুত এগিয়ে এসে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় নির্ণয়কে। পড়ে যায় নির্ণয়ের চোখে শক, কিন্তু ঠোঁটে হাসি। রোজা ঝুঁকে আসে তার গালের কাছে, ফিসফিস করে বলে, আপনি যদি এখন একটি শব্দ করেন আমি আপনার ঠোঁট ছিঁড়ে ফেলবো। নির্ণয় ঘাড় বাঁকিয়ে বলে, ছিঁড়ে ফেল, তোর স্পর্শে ছিন্ন ভিন্ন হতেও রাজি আমি। রোজা এক পা দিয়ে বিছানায় উঠে নির্ণয়ের ওপর চড়ে বসে, ঠোঁটটা নিজের দাঁতে হালকা কামড় দেয়। আপনি জানেন না আমি ঠিক কতটা হিংস্র হতে পারি। নির্ণয় ঠোঁট ছিঁড়ে হালকা কেটে যায়, রক্ত ঝরে পড়ে। রোজা আঙ্গুল দিয়ে সেটা স্পর্শ করে ঠোঁটে ঘেঁষে বলে, এই রংটাও আমার প্রিয়, এই আপনার রক্ত, এই দাগ আমার করা। নির্ণয়ের ঠোঁট চাটে, রোজার গলা ধরে টেনে নিয়ে বলে, এ দাগ কিছুই না বেবি, আমি তোর নামে গায়ে খোদাই করে রাখবো। চুম্বন নয়, একটা দাবি। ঠোঁট কাটা হলেও ভালোবাসা ছিল ধারণা। কি বলিস? বাঁকা হাসে নির্ণয়। কিছুক্ষণ পর রোজা বিছানা থেকে নামলো, জিন্সটা পরে বলল, আপনি একটি আকর্ষণ, আমার দুর্বলতা, কিন্তু দুর্বল নই আমি। এখন আমায় যেতে হবে, পাপ্পু একা আছে। নির্ণয় জানালার দিকে চেয়ে বলল, তোর ছোঁয়াও যেন আমার থাকে রোজ। রোজা ফিরে তাকালো না, চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল নামছে। ত্রিধা দাঁড়িয়ে বারান্দায়, হাত ফোন, কানে হেডফোন, চুপচাপ চোখের আগ জমে আছে আগুনের মতো। টপার জিন্স জড়ানো শোলটা যেন যুদ্ধবাজার ঢাল। পেছন থেকে হেঁটে আসে রিয়ান, হাতে কফির কাপ, মুখে হালকা ঠোঁটকানো কাটা হাসি। এই যে আগুন পড়ি, আজ কি ঝলসে দিবে শহরটাকে? ত্রিধা চোখ না তুলে বলে, চলে এসেছিস জ্বালাতে? রিয়ান হাসে, এক পা এগিয়ে বলে, তোর এই একটুখানি রাগি মুখে আমি পাগল হয়ে যাই, ট্রাস্ট মি। ত্রিধা এবার তাকায়, চোখে মুখে বিরক্তি, দাঁত খিচে বলে, পাগল হ না পিঁপড়ে হ, আমার কিছু আসে যায় না, আমি তোকে পছন্দ করি না, বুঝছিস? রিয়ান মাথা নাড়ে, ঠোঁট বাঁকায়, হ্যাঁ জানি, কিন্তু তুই আমাকে অপছন্দ করতে করতেই রোজ কথা বলিস, রোজ চোখে চোখ রাখিস। তোর না পছন্দের ভেতরে আমি নিজেকে জায়গা বানিয়ে নিয়েছি, তা না হলে আমার সাথে তোর কথা বলার কি কারণ? ত্রিধা ঘাড় ঝাঁকে, চোখে মুখে রাগ, কারণ তোকে উপেক্ষা করা যায় না, তোর কথাগুলো থামিয়ে রাখা যায় না, ঠিক এ কারণেই তুই আমার মাথা খাচ্ছিস। রিয়ান হেসে ওঠে, মানে বোঝা গেল তুই তোর মেজাজ, আমি আমার মুগ্ধতায়, এক খোলাটাই চলতে থাকে। ত্রিধা একদম তার সামনে এসে দাঁড়ায়, ঠোঁটে হালকা তাচ্ছিল, তুই ভাবছিস আমি একদিন তোর প্রেমে পড়ে যাব? দুঃখিত, ঠোঁটের নিচে এক বিন্দু প্রেম নেই। তারপরে দেখা যাবে প্রেমে পড়িস নাকি বাসর করিস। আপাতত একটা গান শোনাই তো ডার্লিং, তোমার কোকিল কণ্ঠে গান শুনে কলিজা ঠান্ডা হোক। গান শুনবি? শুরু করি তাহলে। এহেম এহেম, জলদি শুরু কর বেবি। হালকা গলায়, ছাইরা গেলাম মাটির পৃথিবী, ছেলেদের পাছায় 1 কেজি চর্বি। ছাইরা গেলাম মাটির পৃথিবী, রিয়ানের পাছায় 1 কেজি চর্বি। কফির শেষ চুমুক দিতে কাশি উঠে যায় রিয়ানের। একটা কোন ধরনের গান, কিছু ভেবেই বুকে হাত রাখে সে। থাক থাক আম্মা, অনেক হয়েছে, আপনার আর গান শোনাইতে হবে না। আশেপাশে যত কাওয়া কাক একটাও আর এলাকায় থাকবে না, আর আমার তো কলিজার সাথে পেছনটাও ঠান্ডা হয়ে গেছে। এসব গান কই শিখলি তুই? তোকে বলতে বাধ্য নই। তা কেন বলবি শালি, আমার পাছার চর্বি কি তোকে দিয়ে মাপতেছি যে গান গাইলি? বিড়বিড়িয়ে কথাটি বলছে রিয়ান, তবে কিছুটা হয়তো কানে এসেছে ত্রিধা। রিয়ানের পিঠে জোরে একটা থাপ্পড় মেরে নাটকীয় স্বরে বলে, আমার মনে মনে গালাগালি করছিস কেন? তুই বুঝি আজকাল আমার মনের খবর রাখিস বউ? খেপে ওঠে ত্রিধার হাতে থাকা কফির মুখ ছুঁড়ে নেয় মারতে রিয়ানের পানে, তবে ধুরমুড়িয়ে রিয়ান তা বুঝে ছুটে যায়। ত্রিধাও পিছু নেয় তার। দুজনই হইচই করে সরগোলে ছুটে আসে রিধিমা। এগিয়ে গিয়ে থামাতে চায় দুজনকে। কি করছোটা কি তোমরা? দয়া করে থামো। রিধিমাকে আসতে দেখে ছুটে রিয়ান লুকিয়ে পড়ে রিধিমার পিছনে। রিধি
বোন আমার, এই ডাইনির হাত থেকে বাঁচা বোন, না হলে আজকে আমার জানাজা পড়িয়ে ছাড়বে এ। রিয়ানের বাচ্চা রাগী স্বরে কথা বলতে বলতে হাতে মগ ছুঁড়ে মারে, তবে তা দিক মিস্টেক করতে গিয়েই পড়ে যায় দরজার সামনে। মাত্র দরজায় পা রেখেছে আয়ন, খানিকের জন্য বেঁচে গেছে সে ভেবেই বুকে হাত দেয়, ফু দেয়। হাতে এক বাটি পপকর্ন, মুখে মুচমুচে শব্দ। ধীরে ধীরে সোফায় গিয়ে বসে। শুরু হয়ে গিয়েছে তোদের টম অ্যান্ড জেরি শো, ত্রিধা অ্যাট্রাকশন আর একে রিয়ান দ্য রানার। রিয়ান আর ত্রিধা তখন একে অপরের পেছনে। আয়ন ঠান্ডা মাথায় আরাম করে একটা পপকর্ন মুখে ফেলে মুচকি হেসে বলে, নেটফ্লিক্স লাগে না ভাই, এইটা এপিসোড, তাও আবার লাইভ। ঘর জুড়ে এখন দাপাদাপি, আর আয়নের সামনে ফোন যেন পূর্ণদীর্ঘ কমেডি সিনেমা। আয়ন কথা কানে আসতে দৌড় থামিয়ে রাগি চোখে তাকায় ত্রিধা, হো হো করে হাসে। আয়ন ত্রিধা তাকানো দেখে হাসি থামিয়ে দিয়েছে। রাগে গটগট করে ত্রিধা বেরিয়ে যায় রুম থেকে। রিয়ান একপাশে দাঁড়িয়ে ঠোঁটে আদো হাসি। আয়ন এখনো সোফায় এলিয়ে বসে আছে, হালকা মজার ভাব ধরে। ঠিক তখনই রিধিমা এসে দাঁড়ায় তার সামনে। দুটো চোখ জ্বলছে যেন আগুন, ঠোঁটে ঠোঁট চেপে রাখা, কিন্তু চোখ দুটো যেন এনাফ ইজ এনাফ। আয়ন একটু হকচকিয়ে যায়। এরকম করে তাকাচ্ছ কেন? আমি তো কিছু। রিধিমা ঠান্ডা কণ্ঠে বলে, তুমি কিছুই করো না, শুধু বসে বসে আগুনে ঘি ঢালো। আয়ন গলাটা একটু কেশে নেয়। আমি তো মজা করছিলাম, একটু হালকা হওয়া। এরই মাঝে রুমে প্রবেশ করে অপূর্ব, হাতে ফোন, মুখে চিন্তার ছাপ, চোখেও স্পষ্ট অস্থিরতা। এই যে অপূর্ব হাজির। রিয়ানের কথায় রিধিমা আয়ন দুজনেই তাকায় অপূর্বর দিকে। কেমন যেন বিষগ্নতা, তিনজন একে অপরের মুখে চাহনি দেয়। সকলে নীরবতা ভেঙে রিয়ান বলে, ভাই কিছু হয়েছে নাকি? ফোন থেকে চোখ তুলে সোফার দিকে এগিয়ে যায় অপূর্ব, ধীর কণ্ঠে বলে, নীলু ফোন ধরছে না। সকাল থেকে ট্রাই করছি, এখনো হয়নি। হঠাৎ পুরো রুমে নীরবতা, বিষময়, সবাই একে অপরকে দেখছে। নীলু ওকে? আর উত্তেজিত কণ্ঠে হুশাসি। অপূর্ব সে যে ভুল জায়গায় বেফোস কথা বলে ফেলেছে ভেবে চোখ খিচে বন্ধ করে নেয়। আয়ন আর রিয়ান একসাথে দুজনে উচ্চস্বরে বলে, ভাই তুমি লুকিয়ে লুকিয়ে পানি খাচ্ছিও, বলছো না এসব রসগল্প। সরি নীলু পাখি। মাইনকার চিপায় অপূর্ব, নিজের সহস্র গালি দিচ্ছে মনে হচ্ছে। সকলে মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, পাখি না ঝড়। কিন্তু আজ ওর কোনো খবর নেই, আর আমার মন ভালো নেই। এটাই হচ্ছে আসল ব্যাপার।